মুজিব শতবর্ষ উদযাপনে প্রস্তুত জাতি। রাজধানীতে 17ই মার্চের জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের মহড়া। অংশ নিচ্ছেন দেশি বিদেশি শিল্পীরা। আমাদের বন্ধু রাষ্ট্র বেশ কিছু, তাদের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান তারা সশরীরে উপস্থিত হবার ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যেকটি দিনের জন্য একটি আলাদা আলাদা থিম রয়েছে। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা অসাধারণ একটা অভাবনীয় ব্যাপার এই জন্যে যে এর মধ্যেও এতজন শিল্পী অংশগ্রহণ করছেন এবং স্বতঃস্ফূর্তভাবে করছেন। সাভার স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথমবারের মতো নৌপথে ভারতে যাচ্ছে খাদ্যপণ্য। নরসিংদী থেকে 3 দিনেই কলকাতায় পৌঁছাবে জাহাজ। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। আবহাওয়া পরিবর্তনেই শক্তিশালী হয়ে উঠছে করোনা। অ্যান্টিবডি তৈরির পরও আক্রান্ত হচ্ছে কিনা প্রয়োজন গবেষণার, বলছেন বিশেষজ্ঞরা। হাসপাতালে দ্বিগুণ বেড়েছে রোগী। মশক নিধনে গিয়ে খাল উদ্ধারে নামলেন ঢাকা উত্তরের মেয়র। অবৈধ দখলই বাড়াচ্ছে মশা। কর্মী তদারকিতে বায়োমেট্রিক ট্র্যাকার অ্যাপ উদ্বোধন। এবং 12 কিলোমিটার সুড়ঙ্গ সড়ক পাল্টে দেবে কক্সবাজার সৈকতের চেহারা। 2000 কোটি টাকা ব্যয়ে রাখা হবে বিশ্বমানের বিনোদনের সব সুবিধায়। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠবে কাল। বুধবার বিকেল 4:30 থেকে প্রতিদিন এই অনুষ্ঠান চলবে 26 মার্চ পর্যন্ত। এতে যোগ দিতে ঢাকায় আসছেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি বিদেশি শিল্পীরা শেষ মুহূর্তের মহড়ায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছেন মূল আয়োজনের। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এখন সাজ সাজ রব জাতীয় প্যারেড গ্রাউন্ডে। টানা 10 দিনের অনুষ্ঠানমালায় হবে বহুদিনের প্রতীক্ষিত এই উদযাপন। এতে অংশ নিতে ঢাকায় আসছেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিশিষ্ট অতিথিরা। মঞ্চের ব্যস্ততা শিল্পীদের প্রস্তুতির জন্য। মূলত 10 দিনের এই অনুষ্ঠান উদযাপিত হবে মুজিব চিরন্তন থিমের ওপরে। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রথম দিনে থাকবে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় থিমে পরিবেশনা। সাংস্কৃতিক আয়োজন থাকবে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের শিল্পীদের। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেদের ধন্য মনে করছেন প্রতিবেশী দেশের শিল্পীরা। জাঁকজমক এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেদের ধন্য মনে করছেন প্রতিবেশী দেশের শিল্পীরা। বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি এবং ভারত বাংলাদেশ মৈত্রীর 50 বছর। বাংলাদেশ আমরা অভিন্ন মনে করি না ভারতবর্ষ থেকে। আমাদের ভাষা এক, সমস্ত কিছু এক। এই যে উৎসবটা হচ্ছে 10 দিনের, একটা অভাবনীয় ব্যাপার এই জন্যে যে এর মধ্যেও এতজন শিল্পী অংশগ্রহণ করবেন। প্রথমে আলোচনা ও পরে সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠান চলবে বলে জানালেন আয়োজক কমিটির এই নীতি নির্ধারক। আমাদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আমরা নতুন করে একটু অনুষ্ঠান ভাবনাগুলো আমাদের ভাবতে হয়েছে। আলোচনা অংশটুকু যেটা ভার্চুয়াল ছিল সেটা এখন ফিজিক্যাল প্রেজেন্সে হচ্ছে অনেকগুলোই। 5 দিন আমরা ওইভাবে সাজিয়েছি, আর 5 দিন কিন্তু আমরা ভার্চুয়ালি করছি। প্রত্যেকটি দিনের জন্য একটি আলাদা আলাদা থিম রয়েছে। বুধবার বিকেলে এই অনুষ্ঠানে যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এছাড়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন উদ্বোধনী আয়োজনে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আছেন রিপোর্টার দেবাশিস রায়। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। দেবাশিস।
মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে 10 দিনের জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের কিন্তু এখন আমরা বলতে পারি যে অনুষ্ঠানের শেষ মুহূর্তের যে মহড়া, সেই মহড়া কিন্তু এই জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মহড়ার মধ্যে দিয়ে কিন্তু 10 দিনের যে আয়োজন, সেই আয়োজনের কালকে যেগুলো অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু শেষ মুহূর্তের যে মহড়া সেটি ঝালাই করে নেওয়া হচ্ছে। এবং ঠিক আমার পেছনে আপনারা যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এই মঞ্চেই কিন্তু পরিবেশিত হবে এই কয়েকদিনের যে সাংস্কৃতিক সহ আলোচনা পর্ব রয়েছে, সেই পর্বগুলো কিন্তু এখানে উপস্থাপিত হবে এবং একের পর এক কিন্তু এই মঞ্চে শিল্পীরা যারা রয়েছেন তারা কাল থেকে শুরু করে আগামী 26 তারিখ পর্যন্ত যে অনুষ্ঠান মালা এখানে উপস্থাপিত হবে সেগুলো কিন্তু এখন তারা শেষ মুহূর্তের যে মহড়া এবং প্রস্তুতি রয়েছে সেগুলো তারা ঝালাই করে নিচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল বিকেল 4:30টায় এখানে অনুষ্ঠান শুরু হবে এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীর যে আনুষ্ঠানিকতা, জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দুটি অনুষ্ঠানকে আসলে জোড়া উদযাপন বলছে আয়োজকরা। এই জোড়া উদযাপনের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ উদ্বোধনী পর্ব সেটি আগামীকাল বিকেল 4:30টায় এই প্যারেড গ্রাউন্ডের এই মঞ্চে অনুষ্ঠিত হবে এবং যেখানে উপস্থিত থাকবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি এবং একই সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আনুষ্ঠানিকতাটি এবার 10 দিনের জন্য আয়োজন করা হয়েছে, এই আনুষ্ঠানিকতাটি প্রথমত ভার্চুয়ালভাবে হওয়ার কথা থাকলেও কিন্তু সেটি কিছুটা সংশোধনী এসেছে। এখন সেটি সরাসরি করা হচ্ছে এবং তারপরেও এখানে যারা অংশ নিতে আসবেন তাদেরকে অবশ্যই সেই অতিথি সহ এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে পারফর্মাররা, সাংস্কৃতিক যে যারা পরিবেশনাতে অংশ নেবেন তাদের পর্যন্ত এখানে সবাইকে কোভিড-19-এর রিপোর্ট সংগ্রহ করে আসতে হবে, যে তারা কোভিড-19 শনাক্ত হয়ে আসতে হবে এবং তার পাশাপাশি এখানে যারা অতিথিরা অংশ নেবেন তাদেরকেও কিন্তু কোভিড নেগেটিভের সনদ দিয়ে এখানে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের যে 10 দিনের আয়োজনমালা, এই 10 দিনের আয়োজনমালা সম্পন্ন করার জন্য এখানে যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে জাতির পিতা জন্মশতবার্ষিকী জাতীয় উদযাপন বাস্তবায়ন কমিটি, তারাও কিন্তু এখানে খুব ব্যস্ত সময় পার করছেন এবং তারা এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আপনারা হয়তোবা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিশিষ্ট নাট্য নির্মাতা এবং পরিচালক যারা রয়েছেন, বিশেষ করে নির্দেশক যারা রয়েছেন, তারা কিন্তু শেষ মুহূর্তে তাদের প্রস্তুতিগুলো এখানে ঝালিয়ে নিচ্ছেন এবং কাল তারা কিভাবে এখানে পারফর্ম করবেন সেগুলো কিন্তু তারা বারবার এখানে দেখিয়ে দিচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছিল, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে 10 দিনের যে আয়োজনটি থাকছে সেই 10 দিনে দেশি বিদেশি সব মিলিয়ে প্রায় 5000-এর বেশি শিল্পী এখানে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হবেন এবং তার পাশাপাশি আপনারা জানেন যে 5 দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা আসছেন এবং তাদের সঙ্গে সঙ্গে আসবেন সে দেশের বিশিষ্ট অতিথিরাও। এখন পর্যন্ত এই ছিল জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে মহড়ার সবশেষ খবর। জ্যাভলিন। জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে সবশেষ সংবাদ জানাচ্ছিলেন রিপোর্টার দেবাশিস রায়। 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি। এ উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে শেষ হয়েছে 3 বাহিনীর কুচকাওয়াজ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চূড়ান্ত মহড়া। আকাশপথে বিদেশি অতিথিদের বহনকারী হেলিকপ্টারগুলো নিরাপদে অবতরণের জন্য তাদের অনুশীলন শেষ করেছে। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল 50 বছর পূর্তিতে এবারই প্রথম সাভারের জাতীয় স্মৃতিসৌধে 5টি দেশের রাষ্ট্রপ্রধানদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কথা রয়েছে। প্রস্তুতির জন্য ব্যস্ততা সৌধ চত্বর সহ পুরো এলাকায়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ছবি টানানো সহ শোভাবর্ধনের কাজ চলছে জোরে সোরে। হেলিপ্যাড থেকে শুরু করে শহীদ বেদি ও মূল ফটক পর্যন্ত পথ সাজানো হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার তাদের নিরাপদে অবতরণের মহড়াও সেরে নিচ্ছে। প্রস্তুতিও শেষ হয়েছে 3 বাহিনীর কুচকাওয়াজ দলের। ফুলের বাগানেও জাতীয় পতাকার দৃশ্যায়ন। গণপূর্ত বিভাগ জানায় পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সৌধ প্রাঙ্গণ। আর 26 মার্চ এই আনুষ্ঠানিকতা শেষ হবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপ্রধান সহ দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। মালদ্বীপের রাষ্ট্রপতি সহ সকল রাষ্ট্রপতি এবং সরকার প্রধানদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দেশি বিদেশি রাষ্ট্রপ্রধানদের আগমন উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই নিরাপত্তা ব্যবস্থা আগামী 26 মার্চ পর্যন্ত এটা বলবৎ থাকবে। কোনো ধরনের থ্রেট নাই, বাট আমরা সতর্ক আছি। 17 মার্চ বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। 19 মার্চ শ্রীলঙ্কা, 22 মার্চ নেপাল, 24 মার্চ ভুটান ও 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। সময় সংবাদ, সাভার।
ভারতে পণ্য রপ্তানিতে নতুন দ্বার উন্মোচন করল বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুপুরে নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে প্রথমবারের মতো নৌপথে খাদ্যপণ্য রপ্তানির উদ্বোধন করা হয়। এ সময় নৌ প্রতিমন্ত্রী ঝামেলামুক্ত ও সাশ্রয়ী পণ্য রপ্তানির আশার কথা জানান। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। নরসিংদী থেকে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। এক একটি খাদ্যপণ্যের কার্টুন যেন জানান দিচ্ছে নৌপথে রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা। নৌপথে এতদিন ভারত থেকে বাংলাদেশে শত শত জাহাজ ভর্তি পণ্য আনার রীতি থাকলেও রপ্তানি এটাই প্রথম। বিশেষ করে নৌ প্রোটোকল চুক্তির আওতায় এতদিন লাল সবুজের পতাকাবাহী খালি জাহাজ ভারতে গিয়ে ফ্লাই অ্যাশ নিয়ে দেশে ফিরত। মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে ভারতগামী খাদ্যপণ্যবাহী জাহাজ উদ্বোধনের মধ্য দিয়ে স্বাধীনতার 50 বছর পর সেই খরা কাটল। প্রথম চালানে এমভি আলিফ লাম মিম জাহাজে বাংলাদেশ থেকে 25,000 কোমল পানীয় রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি খুলনার আংটিহারা নৌবন্দর কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কলকাতা গিয়ে পৌঁছাতে সময় লাগবে 3 দিন। আমরা সবসময় চেষ্টা করছি পৃথিবীকে বাংলাদেশে নিয়ে আসার জন্য এবং বাংলাদেশের পণ্য সামগ্রী নিয়ে আমরা পৃথিবীর বুকে আমরা যেন পৌঁছাতে পারি। এই নৌপথটা করার উদ্দেশ্যই হলো সাশ্রয়ী মূল্যে এবং নিরাপদভাবে যাতে পণ্য রপ্তানি করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব ও নৌ প্রতিমন্ত্রী বলেন, নৌপথে রপ্তানি শুরুর মাধ্যমে পরিবহন ব্যয় অনেক কমে যাবে। ধীরে ধীরে নৌপথে আরও রপ্তানি বাড়ানোর মাধ্যমে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও প্রত্যাশা করেন তারা। নতুন দিগন্ত উন্মোচন হলো। আমরা ভবিষ্যতে এই নৌপথ ব্যবহার করে শুধু আছে কলকাতা নয়, আমরা আসাম, ভুটান, বিভিন্ন আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে আমরা এই পণ্য পাঠাতে চাই। বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল চুক্তির আওতায় স্বাধীনতার 50 বছর পর এসে বাংলাদেশ থেকে যে নৌপথে খাদ্যপণ্য রপ্তানি শুরু হলো, এর মাধ্যমে কিছুটা হলেও বাণিজ্য ঘাটতি কমে আসবে। তবে তারা বলছেন, এই একই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতগামী যে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল, সেই একইভাবে যদি এই খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাণিজ্য ঘাটতি থেকেই যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঘোড়াশাল, নরসিংদী। এই মুহূর্তে নরসিংদীর ঘোড়াশালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব, জাফরিল, কিছুক্ষণ আগে নরসিংদীর যে ঘোড়াশাল জেটি রয়েছে সেখান থেকে জাহাজটি জেটি ত্যাগ করেছে কলকাতার উদ্দেশ্যে। জাহাজটি আজ যেহেতু মঙ্গলবার, তাহলে তার মানে বুধ, বৃহস্পতি, শুক্রবার নাগাদ খুলনার যে আংটিহারা রয়েছে তা সেখানে কাস্টম শেষ করে কলকাতা গিয়ে পৌঁছবে। জাহাজটা এই মুহূর্তে ঘোড়াশালের যে জেটি রয়েছে নরসিংদীর, সেখান থেকে ত্যাগ করে কিছুটা সামনে গিয়ে দাঁড়িয়েছে। সেখানে হয়তো আরও কোনো কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকতে পারে, সেগুলো সম্পন্ন করে তারা এই রুট দিয়ে, অর্থাৎ এই যে শীতলক্ষ্যা নদী, এখান থেকেই একদম মূলত নারায়ণগঞ্জ হয়ে সেই মেঘনা হয়ে খুলনার দিকে ধীরে ধীরে এগিয়ে কলকাতার দিকে চলে যাবে। আমরা ধারণা করছি শুক্রবার নাগাদ এই জাহাজটি সেখানে গিয়ে পৌঁছাবে। তো এখানে যে বিষয়টি সবচেয়ে যেটি এই জাহাজ নৌপথ চালু হওয়ার কারণে সুবিধা হবে, সড়ক পথে অনেক বেশি ঝক্কি ঝামেলা, যানজট, রাস্তা ভাঙাচোরা রাস্তার ধাক্কায় গাড়িতে থাকা খাদ্যপণ্য নষ্ট হয়ে যায় বা ভেঙে যেতে পারে বিস্কিট। তো এমন কিন্তু নানা ঝুঁকি রয়েছে, নানা ঝামেলা রয়েছে। আবার যখন বেনাপোল স্থলবন্দর সহ যতগুলো স্থলবন্দর রয়েছে সেসব জায়গা থেকে গিয়ে বিভিন্ন সময় দিনের পর দিন অপেক্ষা করতে হয়, সেখানে পণ্য খালাস কিংবা নানান ঝামেলা থাকে, যানজট থাকে। তো নদীপথে কিন্তু এই ঝামেলাগুলো কিন্তু একদমই নেই। এখান থেকে সরাসরি এই জাহাজগুলো সোজাসুজি কোথাও কোনো থামা ছাড়াই খুলনার যে আংটিহারা রয়েছে, যেখান থেকে মূলত ভারত থেকে পণ্য বাংলাদেশে এন্ট্রি কিংবা এক্সিট পয়েন্ট বলা হয়, সেখানে এইসব জাহাজগুলো যাওয়ার পরে সেখানে কিছু ভারতীয় যে কাস্টমস রয়েছে সেখানে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরাসরি কিন্তু এই জাহাজটি একদম কলকাতায় গিয়ে ভিড়বে। অর্থাৎ এবং বলা হয়েছে যে সাশ্রয় পরিবহন যে ব্যয় রয়েছে, এখন সড়ক পথে যে ব্যয় হয়, নদীপথে সেই ব্যয় 30% পর্যন্ত কমে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশি পণ্য কিন্তু ভারতে গিয়ে দামও কম হবে, অর্থাৎ কম মূল্যে বিক্রি হবে। পাশাপাশি যে রপ্তানির যে কারণে যে বাংলাদেশে বড় একটি অর্থনৈতিক ঘাটতিতে রয়েছে, বাণিজ্য ঘাটতিতে রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য ভারতে রপ্তানি হয় তার চেয়ে অনেক বেশি পণ্য কিন্তু আমদানি হয়। এই কারণে বাংলাদেশ অনেকটা ঘাটতিতে থাকে, বাণিজ্য ঘাটতি বলা হয় যেটিকে। সেই ঘাটতিও কিন্তু এর মাধ্যমে অনেকটাই কমে আসবে, যেহেতু এখন নদীপথে খাদ্যপণ্য রপ্তানি শুরু হলো। আপনি
জানেন যে শুধুমাত্র এর আগে কিন্তু বাংলাদেশ থেকে কোনোভাবেই স্বাধীনতার 50 বছরে কোনো খাদ্যপণ্য রপ্তানি হয়নি, এটি প্রথম। তো এখন এটি যদি চালু থাকে তাহলে খুব শিগগিরই যে বাণিজ্য ঘাটতি রয়েছে ভারতের সঙ্গে সেটি অনেকটাই কমে এসে বাংলাদেশ অর্থনৈতিক আরও অনেক বেশি শক্তিশালী হবে, এটাই কিন্তু এখানকার সবাই বলছেন। আমার কাছে এই ছিল সবশেষ। জাভলিন। নৌপথে ভারতে খাদ্যপণ্য রপ্তানির খবর জানাতে ঘোড়াশাল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। গত মাসের তুলনায় রাজধানীর হাসপাতালগুলোয় দ্বিগুণ বেড়েছে করোনা রোগী। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া পরিবর্তনে শক্তিশালী হয়ে উঠেছে কোভিড-19। অ্যান্টিবডি তৈরির পরও সংক্রমিত হচ্ছে কিনা তা নিয়ে গবেষণার প্রয়োজন বলে মনে করেন তারা। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে মত তাদের। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কোভিড ইউনিটের মাঝেও একেবারেই কমে এসেছিল চাপ। 2 সপ্তাহের ব্যবধানে রোগী বেড়েছে দ্বিগুণ। আগের চেয়ে সামান্য বেড়েছে। আগে যদি দেখা যাচ্ছে 350 পরীক্ষা করে 30 জন বা 20 জন পজিটিভ পাওয়া যেত, গত কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে এই সংখ্যাটা আরেকটু বেড়েছে, অর্থাৎ 300 বা 350 পরীক্ষা করে 30 থেকে 40 জন বা 45 জন এই হারে সংক্রমণ পাওয়া যাচ্ছে। সবশেষ 6 দিনে দেশে গড়ে 1000-এরও বেশি আক্রান্ত হয়েছেন। ফেব্রুয়ারিতে 2.5% নিচে নামা শনাক্তের হার এখন 9.5%। হঠাৎই কেন বাড়ল সংক্রমণ? বিশেষজ্ঞরা বলছেন গত বছরের মতো এবছরও একই মৌসুমে শক্তিশালী হয়ে বিস্তার ঘটাচ্ছে করোনা। টিকা নেওয়ার পরও সংক্রমণ ঘটছে কিনা তা নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। ইউকে ভ্যারিয়েন্টসটা, ইউকেতে জানুয়ারি মাসে যে ভ্যারিয়েন্টসটা ছিল সেটা যেন না আসে সেজন্য পদক্ষেপ অনেক কিছু নেওয়ার কথা ছিল, নেওয়া হয়েছে। কতটুকু হয়েছে তা আমি জানি না। তবে সেই ভ্যারিয়েন্টস জানুয়ারি মাসে আমাদের দেশে 6 জন কি 7 জনের মধ্যে পাওয়া গেছে। তাহলে 6 জন বা 7 জনের মধ্যে পাওয়া গেলে তার মানে বেশ কয়েক হাজার লোকের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে বলে ধারণা আর কি। এদিকে দেশে সংক্রমণ আবার বাড়তে শুরু করলেও স্বাস্থ্যবিধি মানার বেলায় একেবারেই উদাসীন মানুষ। মাস্কটা কাটতে রেখে কি ওই দোকানে এসে একটা পান খাচ্ছি, তো মাস্কের কথা মনে নাই। আছে করতে পারি না ভুলের কারণে, হয়তো দেখলাম যে 2 মিনিটের রাস্তা হয়তো নিয়ে আসবো বাস। বারবার স্বাস্থ্যবিধি মানার জোর তাগিদ বিশেষজ্ঞদের। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। মশক নিধনের কর্মসূচিতে এসে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উত্তরা 11 নম্বর সেক্টরে ক্র্যাশ প্রোগ্রামের শেষ দিনে খালের ওপরে নির্মাণাধীন বিশাল শপিং সেন্টার দেখে নেমে যান অভিযানে। অবৈধ দখলে ভাগাড়ে পরিণত হওয়া খালগুলোর কারণে রাজধানীতে মশা কমছে না বলে মত তার। এর আগে মশক নিধন কর্মীদের জবাবদিহিতার আওতায় আনতে উদ্বোধন করা হয় বায়োমেট্রিক ট্র্যাকার অ্যাপস। ঢাকা উত্তরে মশা নিধনের ক্র্যাশ প্রোগ্রামের নবম ও শেষ দিন উত্তরার 51 নম্বর ওয়ার্ডে কার্যক্রম শুরু করেছিলেন মেয়র আতিকুল ইসলাম। হঠাৎ চোখ আটকে যায় খালের গতিপথের উপরে গজিয়ে ওঠা নির্মাণাধীন বহুতল শপিং কমপ্লেক্সের দিকে। মেয়র সহ সংশ্লিষ্ট সবারই তখন চোখ কপালে ওঠে। যারা অবৈধ জায়গায় করেছে তাদের জন্য মেসেজ আরেকটা, যে আমি কোনো নোটিশ দেব না, আমি দেখেছি, আমার এখনই ভাঙতে হবে। নোটিশ দিব, তারা আবার ইনজেকশন আনবে, তারা কত কিছু করবে, আই ডোন্ট কেয়ার। স্থানীয় জনপ্রতিনিধির কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে দখলদারদের বিরুদ্ধে স্পষ্ট করে কিছু বলতে পারেননি তারা। আমি নির্বাচিত হয়েছি মাত্র 3 মাস, এর আগে পরে কি হয়েছে এটা তো আমার বাইরে। কিউলেক্স মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণ হিসেবে এর আগেই উত্তরের মেয়র দায় চাপিয়েছিলেন খাল জলাশয়কে ভাগাড়ে পরিণত করা আর দখলের উপর। তাই উদ্যোগ নিতে এক মুহূর্তও দেরি করেননি তিনি। এর আগে মশক নিধন কর্মীদের তদারকিতে বায়োমেট্রিক ট্র্যাকার অ্যাপস উদ্বোধন করেন সিটি মেয়র। এ সময় তিনি বলেন, যার যার বাড়ি বা সম্পত্তিতে মশার প্রজনন হচ্ছে তাকেই ধ্বংস করতে হবে। সিটি কর্পোরেশন এই বায়োমেট্রিকের মাধ্যমে টোটাল মনিটরিংটা হবে। আমাদের মশক কর্মীরা সকালবেলা আসবে, এরা তাদের হাজিরা দিবে। হাজিরা দিতে তাদের ওয়ার্ড অফিসে যাওয়া লাগবে না, বায়োমেট্রিক দিয়ে তারা হাজিরা নিশ্চিত করে তারা চলে যাবে। 3.5 ঘন্টা পরে আবার এই বায়োমেট্রিকের মধ্যে তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে তাদেরকে যেতে হবে। 9 দিনের কর্মসূচি শেষ হলেও মশা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সিটি মেয়র। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাউনিয়া খালে চলছে দখলদারদের রাজত্ব। সংশ্লিষ্টরা বলছেন দখল উচ্ছেদে বিস্ফোরা বৃহৎ ও দীর্ঘস্থায়ী স্থাপনা আর আদালতের স্থগিতাদেশ। এখন বাকি দখলদাররাও ঝুঁকেছেন সেদিকেই। আইনজীবীরা বলছেন খাল দখল হয়েছে ভুয়া কাগজে, আর সিটি কর্পোরেশন খালের জায়গা ক্রয় বিক্রয়কারীদের আইনের আওতায় আনার চিন্তা করছে। সেলিয়া সুলতানের রিপোর্ট।
মানে এই পাশের পানিটা খালের এই পাশের পানিটা ওই পাশে মাঝখানে কয় কাঠা পর্যন্ত বন্ধ হয়ে যাবে? 5 বিঘা। বাউনিয়া খালের হাত ধরে 22 টেকে খাল। পুরো চ্যানেলের কোথাও 60 ফিট, কোথাও 40 ফিট থাকলেও হঠাৎ করেই তা হয়ে যায় 10 ফিট। সেটি আবার প্রশস্তও হয় কিছু দূর গিয়ে। এতে খালের চ্যানেলটি সরু হওয়ায় ব্যাহত পানির স্রোত। পরিষ্কার করা হলেও আবারও ভরাট হয়েছে ময়লা জটে। ভাসমান ছোট স্থাপনা উচ্ছেদ করা হলেও খালের পাড় ঘেঁষে থেকে গেছে বড় কংক্রিটের স্থাপনা। উচ্ছেদে এসব স্থাপনায় হাত না দেয়ায় বাকিরাও জোরে সোরেই করছেন ভবন নির্মাণ, রাস্তা পাকা ও খালের মাঝেই দেয়াল তোলার কাজ। ফলাফল বদ্ধ পানিতে ভাসছে ময়লা। মিরপুরের লোহার ব্রিজ এলাকার মানুষ জলাবদ্ধতার শিকার, আর 22 টেকিতে মশার রাজতে অসহায় মানুষ। যে দুটো ভোট, এই ভোটের সামনে আমার পিছন দিয়ে এদিক দিয়ে চলে গেছে। ওই যে পিছনে যে ওয়াল আছে, ওই ওয়ালের পিছন দিয়ে বাইরে হয়ে গেছে খালটা। কিন্তু খালটা কি এত সরু ছিল না? জি ম্যাম, মানে খাল পাইছি আমি দেখছি। জলাবদ্ধতার কারণ একটাই, বিভিন্ন জনের জায়গা কিনি এই জায়গায় খালটা ভরাট করে ফেলাইছে, খালের জায়গাও দল করে ফেলাইছে। ওদিক দিয়ে আছে মনে করেন 30 ফিট, খালের জায়গা হলো 40 ফিট। ওই পাশের দিকে কত আছে? ওদিকে পুরোটাই 60 ফিট আছে। খালের জায়গা খুঁজতে গিয়ে দেখা যায় পুরো খালি দখলদারের রাজত্বে। পরিবেশ আইনজীবীরা বলছেন বর্তমানের সব দখলই মূলত ভুয়া কাগজপত্রে। অনেকে দেখাচ্ছে যে মাঠ জরিপ, যেটা সিটি জরিপ, সেখানে তাদেরকে রেকর্ড দেওয়া হয়েছে। কিভাবে সম্ভব? নদীর জায়গা তো নদী হস্তক্ষেপ বিক্রি করতে পারে না, অতএব এখানে অন্য কারো মালিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। উত্তর সিটি কর্পোরেশন বলছে খালের জায়গা ক্রয় বিক্রয়কারীদের আইনের আওতায় আনা হবে। যারাই হোক, সরকারি খাল, নদী, হাওর এবং আপনার এই যে লেক যারা দখল করবে সরকারি জায়গা, সিটি কর্পোরেশনের জায়গা, আমরা বদ্ধপরিকর এবং আমরা সেটা করব, খুঁজে বের করার চেষ্টা শুরু করেছি। তবে সিটি কর্পোরেশনের আওতায় আসার পর বেশ কিছু খাল এরই মধ্যে পেয়েছে স্বাভাবিক স্রোত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়রা দাবি জানিয়ে আসছিলেন কক্সবাজার সৈকতকে আন্তর্জাতিক মানের আদলে সাজানো হোক। অবশেষে হাতে নেওয়া হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের তীর ঘেঁষে সুড়ঙ্গের আদলে 12 ফুট উচ্চতায় 12 কিলোমিটার দৃষ্টিনন্দন সড়ক তৈরির প্রকল্প। থাকবে সুড়ঙ্গের ভেতরে বিনোদনের সব সুযোগ সুবিধাও। এটি বাস্তবায়িত হলে সৈকতের চেহারায় পাল্টে যাবে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সুড়ঙ্গের আদলে 12 ফুট উচ্চতায় সৈকতের তীর ঘেঁষে তৈরি হবে 12 কিলোমিটারের দৃষ্টিনন্দন সড়ক। সুড়ঙ্গের ভেতরে থাকবে শপিং মল, উন্নত মানের রেস্তোরাঁ, সমুদ্র দেখাসহ বিনোদনের আধুনিক সব সুযোগ সুবিধা। সড়কের পশ্চিম পাশে বা সমুদ্রের দিকে থাকবে বাইসাইকেল ও পায়ে হাঁটার পৃথক রাস্তা। থাকবে সমুদ্র তলদেশের প্রাণী জগতের রহস্য দেখার অ্যাকোরিয়াম ও বিদেশি পর্যটকদের অবকাশ যাপনের ব্যবস্থা। এই অবস্থায় সৈকতকে আন্তর্জাতিক মানের আদলে সাজানোর দাবি পর্যটক ও স্থানীয়দের। এটা যদি একটু সাজানো গোছানো থাকে আমার মতে ভালো লাগতো আর কি। এটা যদি আমাদেরকে সুন্দরভাবে করে দেওয়া হয় তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা আরো ভালো হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে উত্থাপনের জন্য বহুমুখী সড়ক প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। বাঁধের গোড়ায় সাইকেলওয়ে, ওয়াকওয়ে, শিশুদের জন্য পার্ক অন্তর্ভুক্ত করে এই প্রকল্পটির প্রস্তাবনা প্রণয়ন করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সৈকতের তীরকে দৃষ্টিনন্দন করার মাধ্যমে পর্যটনের সম্ভাবনা খুলবে, পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণও বাড়বে। বাচ্চাদের জন্য কোনো সময় খেলার কথা, বড়দের জন্য কোনো সময় ডিফারেন্ট একটা টাইপের অ্যামিউজমেন্ট পার্ক করা, তারপর দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার স্পোর্টসের জন্য জায়গা ফিক্সড করে রাখা। 12 কিলোমিটারের সড়কটি তৈরিতে ব্যয় হবে 2,51,54,000 টাকা, আর প্রকল্পটি বাস্তবায়নের সময় লাগবে 4 বছর। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টে যাবে কক্সবাজারের পর্যটনের চিত্র। সে সঙ্গে আমূল পরিবর্তন আসবে স্থানীয়দের জীবনযাত্রায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 30,000 বীরনিবাস তৈরির কাজ এবছরই শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশন জানায়, জেনে বুঝেই বীরনিবাস নির্মাণ প্রকল্পে 16 কর্মকর্তার বিদেশ সফর রাখা হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 4,122 কোটি টাকা। আজকের সভায় 5,619 কোটি টাকার 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পটি প্রত্যাহার করে নিয়েছে আইসিটি মন্ত্রণালয়।
চট্টগ্রামে মানব পাচার আইনের মামলায় ৭ মাস ধরে আজাদ নামে এক আসামির পরিবর্তে জেল খাটছেন রহিম নামের আরেকজন। এ নিয়ে প্রথম থেকেই পুলিশের সন্দেহ হলেও ভুল আসামি রহিম তার মিথ্যা পরিচয়ে অনড় থাকে। এমনকি দুজনের এনআইডি কার্ডও একই। তবে সম্প্রতি আজাদ নামে আরও একজন আদালতে আত্মসমর্পণ করা এবার মূল আসামি শনাক্তে বেকায়দায় পড়েছে পুলিশ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েকদিন ধরে নগরীর চকবাজার থানায় দফায় দফায় বৈঠক করছেন পুলিশ কর্মকর্তারা। এক মামলায় একই নামে দুজন আসামি এখন তাদের হাতে, দুজনেরই অভিন্ন জাতীয় পরিচয়পত্র, এমনকি দুজনেই তাদের পরিচয়ে অনড়। এ নিয়ে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। জটিলতা শুরু 2019 সালের 26 ডিসেম্বর চকবাজার থানার মানব পাচার আইনের একটি মামলা নিয়ে। আজাদ নামে একজন এই মামলায় গত বছরের 16 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করে। কিন্তু চলতি মাসের 8 তারিখ আজাদ নামে আরেকজন একই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে জটিলতা চরম আকার ধারণ করে। প্রকৃত আজাদ নিজেকে আড়াল করার জন্য মিথ্যা প্রলোভন দিয়ে আরেকজনকে আজাদ সাজিয়ে এই মামলায় এতদিন জেল খাটাচ্ছেন, আমার এটাই মনে হচ্ছে আর কি। ছবির ভিন্নতা থাকলেও দুজনেরই জাতীয় পরিচয়পত্রের যাবতীয় তথ্য একই রকম। পুলিশের ধারণা শেষে আত্মসমর্পণ করা আজাদে এই মামলার প্রকৃত আসামি। মামলা থেকে রক্ষা পেতে একটি নকল এনআইডি তৈরি করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় সন্দেহ হয় যে সে প্রকৃত আজাদ নয়, আরেকজন আজাদ কোর্টে গিয়ে সারেন্ডার করে। তখন বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। তখন আমরা তাকে আবার রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করছি। এদিকে আজাদ পরিচয়ে রহিমের জাতীয় পরিচয়পত্রে গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উল্লেখ করা হলো, তার প্রকৃত ঠিকানা হলো চট্টগ্রামের হাটহাজারী। হয়তো টাকা পয়সা নিয়ে ওর বদলে মানে ও জেল কাটতেছে আর কি। আর হইতে তো অবস্থা খারাপ, অত পয়সা টয়সা কিছু দিয়ে হই দেরে না এলেও বুঝে। প্রকৃত আসামি আজাদকে শনাক্তের জন্য দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরিকল্পনা নিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গেল 5 মাসে দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে দায় মুক্তি দিয়েছেন তার তালিকা চেয়েছেন উচ্চ আদালত। একটি গণমাধ্যমের রিপোর্ট বলছে বিদায়ী এই চেয়ারম্যান 5 মাসে 2 শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুর্নীতির অভিযোগ থেকে দায় মুক্তি দিয়েছেন। এই রিপোর্ট দেখে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ তাদের তালিকা চান। একই সঙ্গে এই রিপোর্টের সপক্ষে প্রতিবেদকের কাছে কী তথ্য প্রমাণ রয়েছে সেগুলো দাখিল করতে বলা হয়েছে। দুদক আইনজীবী বলছেন তারা আদালতের আদেশ মেনে তালিকা জমা দেবেন। তবে কারো বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে তথ্য প্রমাণ না পেলে সেই অনুসন্ধান বন্ধ করা বা দায়মুক্তি দেওয়ার একক কোনো ক্ষমতা দুদক চেয়ারম্যানের নেই। পুরো কমিশনের মতামতের ভিত্তিতেই এসব সিদ্ধান্ত হয়। তিস্তা চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অসত্য বলেছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 10 বছর আগে চুক্তি হলে বাংলাদেশ পানি পেত। সকালে মানিকগঞ্জের ঘিওরে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 10ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। রাজনৈতিক কারণে রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ 4 নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিস্তা চুক্তি তারা করবে না, এখন পর্যন্ত বহুদিন আগে থেকে তারা বলছে তারা তিস্তা চুক্তি করবে, তারা তিস্তা চুক্তি করেনি এখন পর্যন্ত। পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা সঠিক নয়। 10 বছর আগে কোনো চুক্তি হয়নি, চুক্তি হলে তো আমরা পানি পেতাম, আমরা কোনো পানি পাচ্ছি না, তা কিছুই হয়নি। মূলত ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক ক্ষেত্রে বাংলাদেশ শুধু দিয়েই যাচ্ছে, কিছু পাচ্ছে না। দুপুরের সময় আরও থাকছে। 2 মেয়ের পর এবার ছেলে সন্তানের বাবা হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে সুস্থ আছেন মা ও ছেলে। বইমেলার আর মাত্র একদিন বাকি থাকলেও এখনও অনিশ্চয়তার কথা বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। করোনা পরিস্থিতির আরও অবনতি হলে বইমেলা নিয়ে পুনরায় বিবেচনা করা হবে বলে জানান তিনি। এদিকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমি। মেলায় থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
মাত্র একদিন পরেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। তবে মহামারী করোনার কারণে এবার পরিস্থিতি পুরোটাই ভিন্ন। মেলা প্রাঙ্গণে প্রবেশে এবার থাকছে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না কেউই। প্রথমে প্রত্যেককে দেখাবে তার মাস্ক আছে কিনা, টেম্পারেচার, তারপর তার টেম্পারেচার কাউন্ট করা হবে, তারপর তাকে যিনি উত্তীর্ণ হবেন তাকে স্যানিটাইজ করা হবে। প্রত্যেক স্টলে আমাদের বলা আছে যে স্টলের সামনে যেন দূরত্বটা, শারীরিক দূরত্বটা মান্য করা হয়। মাস্ক শুধু এরকম ঝুলিয়ে না রেখে পরিপূর্ণভাবে ব্যবহার করে সেটি যেন করা হয়, সেদিকে আমরা দৃষ্টি রাখব। স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি বইমেলা প্রাঙ্গণ জুড়ে এবার থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ক্লোজ সার্কিট ক্যামেরা, আর্চওয়ে, মোবাইল পেট্রোলের পাশাপাশি থাকবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এমনকি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন সব বই যাতে মেলায় প্রকাশ না হয় সেদিকেও নজরদারি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেলা প্রাঙ্গণে আমরা একটা আন্তঃবেষ্টনী করি, নিরাপত্তার স্বার্থে একটা বহিঃবেষ্টনী করি। তো নির্দিষ্ট সংখ্যক গেট আমরা প্রবেশ পথ হিসাবে চিহ্নিত করেছি। এত সব প্রস্তুতি সত্ত্বেও চলমান করোনা পরিস্থিতির অবনতি ঘটলে বইমেলার বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। যদি কোভিডের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, মেলা চালানোর মতো আর কোনো সুযোগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তো অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হতো। 18 মার্চ থেকে শুরু হয়ে 14 এপ্রিল পর্যন্ত বইমেলা চলার কথা রয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে ফরিদপুরে 100 কোটি টাকার বেশি পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে জেলার কৃষি বিভাগ। তবে গত বছর অস্বাভাবিক চাহিদার কারণে 500 কোটি টাকা আয় হয়, যা অন্যান্য বছরের চেয়ে 5 গুণ। আবাদ ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা 1000 মেট্রিক টনের বেশি হবে বলে আশা চাষিদের। পাশাপাশি সরকারি সহযোগিতা পেলে বিদেশেও পেঁয়াজ বীজ রপ্তানি সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিগন্ত জুড়ে শোভা পাচ্ছে পেঁয়াজ ফুলের নান্দনিক দৃশ্য। ফরিদপুর সদর, ভাঙ্গা, নগরকান্দা ও সদরপুর উপজেলার বিভিন্ন এলাকার চিত্র অনেকটাই এমন। মাঠের পর মাঠে এভাবেই উৎপাদন করা হচ্ছে পেঁয়াজের বীজ। দেখতে ভিড় করছেন সৌন্দর্য প্রেমীরা। গত বছর কয়েক গুণ বেশি লাভ হওয়ায় জেলায় বেড়েছে পেঁয়াজ বীজের আবাদ। তাহেরপুরি, সুখসাগর, নাসিক, কিংসহ বারিজাতের বিভিন্ন পেঁয়াজের বীজ উৎপাদনে কাজ করছেন চাষিরা। উপযুক্ত মাটি ও অনুকূল আবহাওয়ায় হেসে উঠেছে পেঁয়াজের বীজতলা। উৎপাদিত পেঁয়াজ বীজ স্থানীয়ভাবে কালো সোনা হিসেবে পরিচিত। আলাদা পেঁয়াজের দানা ভালোই আছে, এবছর থাকার দানা বেশি লাভবান হব। আশা করা যায় এবছরে আবহাওয়া ভালো, ফলন বাম্পার হবে। সরকার ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে পেঁয়াজ বীজ সংগ্রহ করবেন বলে প্রত্যাশা উৎপাদনকারীদের। বর্তমানে অ্যাকশন প্ল্যানটা বন্ধ হয়ে যাওয়ায় আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না। সরকার যদি বাইরে থেকে পেঁয়াজের বীজটা আমদানি না করে, তবে আমরা ন্যায্য মূল্য পাবো। উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে মাঠ পর্যায়ে কৃষকের সহযোগিতার কথা জানান জেলার কৃষি কর্মকর্তা। মাঠে সার্বক্ষণিকভাবে আমাদের উপসহকারী কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা কৃষি অফিসার সবাই তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কেও তাদেরকে সতর্ক করা হচ্ছে। জেলায় এবছর 1711 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1026 মেট্রিক টন, যার আনুমানিক বাজার দর 100 কোটি টাকার বেশি। সময় সংবাদ, ফরিদপুর। মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একটি রেজলিউশন করেছে নিউ ইয়র্ক স্টেট সিনেট। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে গর্বিত প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে আরও জানিয়েছেন হাসানুজ্জামান সাকি। আর কয়েকদিন পরেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর যে আয়োজন, সেই সব কিছু মিলিয়ে প্রবাসে যে বাংলাদেশিরা আছেন তারাও কিন্তু সামনে যে স্বাধীনতা দিবসের কার্যক্রম সেই সব নিয়ে বিভিন্ন সংগঠন প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্ক স্টেট সিনেটে এবং নিউ ইয়র্ক স্টেট যে বাংলাদেশের যে সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার 26শে মার্চ, সেই দিনটির উপলক্ষে করে একটি রেজুলেশন তারা পাশ করেছে নিউ ইয়র্ক সিনেটে। এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন মুক্তধারা নিউ ইয়র্ক। বিভিন্ন কারণে এই দিনটি একটি বাংলাদেশের মানুষের জন্য বা অভিবাসী বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে জুড়ে বসবাস করছে, তাদের জন্য একটি আনন্দের এবং গৌরবের খবর। গত কয়েক বছর ধরে আমরা যে প্রচেষ্টা করছি, সে প্রচেষ্টার ফসল আজকে উঠেছে। এখন নিউ ইয়র্ক স্টেটে সেই আয়োজনটি কি হয় সেটি দেখার বিষয় এই কোভিড মহামারীর মধ্যে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।
নিউজিল্যান্ডের কুইন্সটাউনে একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে 9 উইকেটে হারিয়েছে নাজমুল একাদশ। শুরুতে ব্যাট করে 5 উইকেটে 233 রান সংগ্রহ করে তামিমের দল। জবাবে মাত্র 1 উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল একাদশ। প্রস্তুতি ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি নাইম শেখ, ফিরেছেন 12 রানে। সৌম্য সরকার 28 আর শেখ মেহেদি 38 করে আউট হলেও ভালো করেছেন মিঠুন, খেলেছেন 66 রানের অপরাজিত ইনিংস। সঙ্গে মাহমুদুল্লাহর 35 রানে 233 রানের পুঁজি পায় তামিম একাদশ। 4 উইকেট শিকার করেছেন পেসার রুবেল। লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ প্রস্তুতি সেরেছে নাজমুলের দল। শান্ত 40 রান করে নিয়েছেন রিটায়ার্ড হার্ট, 59 রান করে একই পথে ডাগ আউটে গেছেন লিটন। মেহেদি মিরাজ স্বেচ্ছায় ক্রিজ ছাড়ার আগে তুলেছেন 50। 54 রানে মুশফিক আর সাইফুদ্দিন 16 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন। একমাত্র উইকেটটি নিয়েছেন মুস্তাফিজ। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের সময় সোমবার সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল জুড়ে আসে তাদের তৃতীয় সন্তান। নবজাতক ও মা দুজনই ভালো আছেন। পরিবারের সঙ্গেই যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে আছেন সাকিব আল হাসান। 2 কন্যা সন্তানের পর এবার ছেলের বাবা হলেন সাকিব ও শিশির। এর আগে গেল 1 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় সন্তান আসছে এমন পোস্ট দেন সাকিব আল হাসান। গেল বছরের 24 এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন সাকিব। এর আগে 2015 সালে সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মুজিব শতবর্ষ উদযাপনে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠছে কাল। চূড়ান্ত মহড়ায় অংশ নিচ্ছেন দেশি বিদেশি শিল্পীরা। সাভার স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা। প্রথমবারের মতো নৌপথে ভারতে যাচ্ছে খাদ্যপণ্য। নরসিংদী থেকে 3 দিনেই পৌঁছবে কলকাতায়। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। এবং আবহাওয়া পরিবর্তনে শক্তিশালী হয়ে উঠছে করোনা। অ্যান্টিবডি তৈরির পরও আক্রান্ত হচ্ছে কিনা প্রয়োজন গবেষণার, বলছেন বিশেষজ্ঞরা। হাসপাতালে দ্বিগুণ বেড়েছে রোগী। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।